দর্শক দেখছিলেন দেশ বিদেশের সবশেষ খেলার খবরগুলো। আগেই বলছিলাম আমরা আলোচনা করব বাংলাদেশের ক্রিকেট পরিস্থিতি নিয়ে এবং চাইলে আপনারাও আমাদের আলোচনায় যুক্ত হতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে। ইসহাক ভাই, বলছিলাম যে বাংলাদেশের আসলে যে প্রস্তুতি, সামনে যে পাকিস্তান সফর রয়েছে, সেই সফরে যে প্রস্তুতি হিসেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রামে অনুশীলন করছে বাংলাদেশ দল এবং ইতোমধ্যেই কিন্তু 2 দিনের একটা প্রস্তুতি ম্যাচ খেলেছে নিজেদের মধ্যে এবং মঙ্গলবার থেকে আবারও 3 দিনের একটা প্রস্তুতি ম্যাচ শুরু হবে। এই প্রস্তুতিটা কি যথেষ্ট কিনা পাকিস্তান সফরের জন্য, নিজেদের মধ্যে এইভাবে প্রস্তুতিটা? ধন্যবাদ মৃদুল। আমার মনে হয় এটার থেকে বেশি উপকার পাবে বাংলাদেশ এ দল যেটা অস্ট্রেলিয়াতে গেছে, যেটা পাকিস্তান শাহিনদের সাথে খেলছে এবং আমার মনে হয় অস্ট্রেলিয়ার ইসের সাথেও খেলবে। ওইটা কয়েকটা প্লেয়ার কিন্তু পাকিস্তান সফরে থাকবে, সুতরাং ওখানে যে কন্ডিশনে খেলা হচ্ছে এবং ওখানে যেমন মাহমুদুল হাসান জয় ভালো খেলেছে ফার্স্ট ইনিংস, সেকেন্ড ইনিংস দুইটা, সেকেন্ড ইনিংসে এখনো খেলা আমরা জানি না কী কারণে। পাকিস্তানের মনে হয় 150 রানের মতো লাগবে আসলে জিততে। ওকে। আর সাদমান ইসলাম প্রথম ম্যাচে ভালো খেলেছিল, ফার্স্টটাতে খারাপভাবে হেরেছে। বাট আমার মানে ইন্ডিভিজুয়াল প্লেয়ার্সরা কিছু কিছু ক্ষেত্রে ওই যারা ওই সফরটা করবে, যারা এখন আরেকটা দল যাচ্ছে ওখানে খেলতে, সো এইগুলো প্লেয়ার ওখানে যে খেলে যে লাভটা হবে, উপকারটা পাবে, সেটা আমার মনে হয় পাকিস্তানের সাথে খেলতে গেলে it can be better, it will be better for them than playing in চিটাগং। চিটাগংয়ে ঠিক আছে, আবহাওয়ার সাথে খাপ খাইয়ে, বিকজ এই ধরনের আবহাওয়া পাকিস্তানেও পাবে এবং একটা খেলার মধ্যে রইল, একটা ম্যাচ ফিটনেস যেটা বলে সেটার মধ্যে থাকবে। বাট আমার মনে হয় যে ব্যাটিং বোলিং করে মাঠের থেকে খেলে যে বাড়তি যে কোনো একটা সুবিধা পাবে, সেটা আমার মনে হয় না দ্যাট উইল কাম ইন ভেরি হ্যান্ডি। ইয়েস, দে উইল বি মেন্টালি প্রিপেয়ার্ড এবং মেন্টাল প্রিপারেশনটা হলো মেইন জিনিস। তো অনেক প্লেয়ার আছে যারা have not been in the best of form, কিন্তু তারা টেস্ট ক্রিকেটে আগে বিগত দিনগুলোতে ভালো খেলেছে, সো আমি মনে করি যে ওইটা হতে পারে কাজে। পাকিস্তান একটা দেশ যেখানে গিয়ে আমার মনে হয় যে বাংলাদেশ দলের ইন্ডিভিজুয়ালিও খুব একটা কোনো এক সময় সেই ফার্স্ট ট্যুরে আমার জাভেদ ওমর বেলিমের একটা সেঞ্চুরি ছিল, সম্ভবত হাবিবুল আশরাফ সুমনের একটা সেঞ্চুরি ছিল, পরবর্তীতে যখন গেছে সেখানে খুব একটা কেউ ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ছিল না। আমরা ইন্ডিভিজুয়াল পারফরমেন্সেস বিভিন্ন সময় দেখেছি, টিম ওয়াইজ পারফরমেন্স হয়তো বা দেখিনি, কিন্তু পাকিস্তান সফরগুলোতে আমরা ইন্ডিভিজুয়াল পারফরমেন্সেসও দেখিনি। সো এই বেলায় আমরা উই ক্যান এক্সপেক্ট, মুশফিকুর রহিম ভালো ফর্মে আছে, খুব খুব ডিটারমিন্ড মনে হচ্ছে তাকে। লিটন দাস টেস্ট ক্রিকেটে আমরা তাকে ভালোই খেলতে দেখেছি রীতিমতো। মেহেদী হাসান মিরাজ ইজ ওয়ান প্লেয়ার, আই থিঙ্ক হি ইজ দি ওয়ান প্লেয়ার যার সেই বিগ ম্যাচ টেম্পারমেন্ট এবং সেই স্কিলসটা রয়েছে টু ফেস কোয়ালিটি বোলিং। হ্যাঁ, সো পাকিস্তানের এগেনস্টে সেই কোয়ালিটি বোলিং খেলার জন্য কতখানি প্রস্তুতি তারা এখান থেকে পেয়েছে আই ডোন্ট নো। যে জন্য আমি বলছি যে অন্তত অস্ট্রেলিয়াতে যে ধরনের কন্ডিশনসে খেলার কথা, যে ধরনের প্রতিপক্ষ দলের এগেনস্ট মোকাবেলা করার কথা, সেটা সেখানে গিয়ে যারা পারফর্ম করবে, যারা পারফর্ম করে এখানে আসবে, they'll have more confidence. I think so. So let's hope যে আমরা যদি একটু দেখি যে বেশ কয়েক মাসই বলতে পারি, কারণ টি-20 বিশ্বকাপ গেল, এর আগে শ্রীলঙ্কার সাথে আমরা টি-20 খেলেছি, একটা টি-20 যে আমেজ সেটার মধ্যে কিন্তু একটা আবদ্ধ ছিল বাংলাদেশ দল এবং হঠাৎ করে আমরা যদি 2-3 মাস পর এখন আবার টেস্টের দিকে যে সুইচ করার বিষয়টা, সেইটা কতখানি সহজ হবে বাংলাদেশ দলের জন্য? এটা দেখেন সব দেশে সব টেস্ট ক্রিকেটেরই যখন টেস্ট ক্রিকেট খেলতে যায়, বিকজ এখন তো বেশিরভাগ টি-20 ওয়ানডেতেই হয়, শুধু বাংলাদেশ না, বাংলাদেশ তো বরং কমই খেলে, অন্যান্য দেশ তারও বেশি খেলে। তাদেরকে আবার যেরকম ইন্ডিয়া এখন শ্রীলঙ্কার এগেন্সে খেলার পরে তারা আমার মনে হয় ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার এগেন্সে টেস্ট ক্রিকেট খেলবে, আর অস্ট্রেলিয়ার এগেন্সে। সো এই অ্যাডজাস্টমেন্টের সব দেশে সব প্লেয়ারদেরকেই করতে হয়। আমাদের এখানে যারা আছে টেস্ট ক্রিকেটে এখন যারা খেলবে, যেরকম মমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, মুশফিক রহিম, আরও 2-1 আছে, তারা কিন্তু এই এত টি-20 ওয়ানের মধ্যে নাই কিন্তু। সো ফর দেম টু অ্যাডজাস্ট টু অত কষ্ট পাওয়ার কথা না। আরেকটা হচ্ছে যে আমরা কতই বা টেস্ট ক্রিকেট খেলি, আমরা মানে অনেক দিন পর টেস্ট ক্রিকেট আমরা এমনি তো যদি দেখি যে আমরা প্রতি বছর 4-5টা টেস্ট খেলি, কিন্তু এবার কিন্তু আমরা জুলাই
এর পরের যে 4-5 মাসের মধ্যে কিন্তু আমাদের 8টা টেস্ট রয়েছে, মানে অনেকগুলো টেস্টই আমাদের খেলতে হবে। সেই যে টেম্পারমেন্টটা ধরে রাখা দীর্ঘদিন, এবং একই সাথে যদি আমরা বলি যে ওই চুজ করার বিষয়টা বললাম, সেই জায়গায় প্লেয়াররা কি মানিয়ে নিতে পারবে কিনা? মানিয়ে নিতে তো হবে। ইউর প্লেইং ইন্টারন্যাশনাল ক্রিকেট, এবং প্রত্যেকটা প্লেয়ার জানে যে একটা তো হচ্ছে যে তাদের নিজস্ব পারফরমেন্স, নিজস্ব একটা এই লেভেলে ইউ কান্ট ফেল, নো ম্যাটার উইচ লেভেল, উইচ ফরম্যাট ইউ আর প্লেইং। তো সবাই সেই ব্যাপারে সচেতন থাকবে। এবং আমি মনে করি যে ইতিবাচক দিকটা হচ্ছে এবং এনকারেজিং দিকটা হচ্ছে যে প্রত্যেকটা এই প্লেয়ারগুলা সব কিন্তু টেস্ট ম্যাচে দেশে বিদেশে পারফর্ম করা প্লেয়ার। মুশফিক রহিম কিন্তু ডাবল সেঞ্চুরি বিদেশে মাটিতে করেছে। মুশফিক রহিম 150 রান কিন্তু বিদেশের মাটিতে নিউজিল্যান্ডেই করেছে। আমরা এখানের মধ্যে আছে মমিনুল হক, হয়তো বা খুব বেশি দেশের বাইরে সেঞ্চুরি নাই। লিটন দাসেরও বিদেশের মাটিতে হি হ্যাজ পারফর্মড ওয়েল, সো শান্তরও কিন্তু বিদেশের মাটিতে সেঞ্চুরি হয়েছে। সাদমান ইসলামের না, মাহমুদ হাসান জয়েরও রয়েছে। সো দিস গাইজ হ্যাভ প্লেড ইন্টারন্যাশনাল ক্রিকেট টেস্ট অ্যাট লেস্ট লেভেল, আর সেখানের সেই দেশে গিয়ে পারফর্ম করেছে। এটা চারটে কথা না, কিন্তু সেটা একটা আশা জাগানো একটা ইয়ে। আমরা যদি দেখি যে পাকিস্তানের যে দুটো টেস্ট, একটা হচ্ছে রাওয়ালপিন্ডিতে এবং হচ্ছে লাহোরে, তো এই আমরা যে বেছে নিলাম যে পাকিস্তান এই চট্টগ্রামে যে এই উইকেটের প্রস্তুতির যে বিষয়টা, এবং একই সাথে আমরা যদি পাকিস্তানের কথা বলি, এই 2 উইকেটের বিবেচনায় কি লাভবান হচ্ছে বাংলাদেশ দল? ওখানে গিয়ে এই কোয়ালিটি বোলিংয়ের এগেনস্টে খেলার ইজ আনাদার থিং, এবং ওখানে আমরা ধরেই নিতে পারি যে ওখানে পেস বোলিং বান্ধব উইকেট তারা তৈরি করবে। আমাদেরও সেই ফায়ার পাওয়ার হয়তো বা নাই এখন এই মুহূর্তে। তাসকিন নাই, ইবাদত নাই, তো সেটা নাহিদ রানাকে হয়তো বা নিয়ে যাবে, আই হোপ সো। তো সেখানে বাংলাদেশি ব্যাটার্সদেরকে সেটাই, আই মিন ইউ হ্যাভ টু থিঙ্ক, বি কনফিডেন্ট যে আগে করেছি। এই সাউথ আফ্রিকাতে গিয়ে তো সেঞ্চুরি মারলো না, নিউজিল্যান্ডে গিয়ে সেঞ্চুরি মারলো না, মাহমুদ হাসান জয় তো করেছে। তো এরকম এই ক্যাম্প কিন্তু আবার ফিরে আসছে মিরপুর। আমরা একটু আগে যে প্রতিবেদন দেখছিলাম, সেখানে কিন্তু বলছিলেন যে আবারও মিরপুরে ফিরবে। তো মিরপুরে ফিরে ওই ধরনের কন্ডিশন তো পাবে না। সুতরাং আমি মনে করি না যে দেশে যে 2-4 দিন প্র্যাকটিস করবে, যে 2-4 দিন ম্যাচ খেলবে, সেটাতে যে খুব একটা প্রস্তুত হয়ে যাবে, এই মনে করাটা আমার মনে হয় না, ঠিক হবে না। প্রস্তুত হচ্ছে গিয়ে মেন্টালি ইচ প্লেয়ার কতখানি প্রস্তুত, মেন্টালি ইচ প্লেয়ার কতখানি তারা সজাগ, সচেতন, এবং ওখানে গিয়ে কী ধরনের বোলিং ইচ প্লেয়ার যারা আছে, পার্টিকুলারলি ফ্রন্ট লাইন ব্যাটসম্যান, বিকজ তারা তো তোপের মধ্যে পড়বে। শাহিন আফ্রিদি বলি, আর হারিস রৌফ বলি, কিংবা নাসিম শাহ বলি, আর ওদের ভুরি ফাস্ট বোলার আছে। ইনিশিয়াল পরীক্ষাটাই তো হবে ইনিশিয়াল ফাস্ট বোলারদেরকে যারা ফেস করবে। ওই রকম উইকেটে তো আমরা খেলে অভ্যস্ত না। এর মধ্যেও আবার ইউ হ্যাভ টু গো অ্যান্ড পারফর্ম। এক্সপেকটেশন লেভেল কিন্তু আমরা কিন্তু কেউ ছাড় দিই না, জানা সত্ত্বেও যে এই প্লেয়াররা ঘন ঘন খেলে না। ওয়ান্স ইন আ ওয়াইল গিয়ে হঠাৎ করে দেখে যে এরকম 140, 145 এরকম পেস বোলিংয়ের এগেনস্টে এরকম ফাস্ট বাউন্সিং উইকেট এবং উইকেটসের মুভমেন্ট, যে আমাদের প্লেয়ারদেরকে খেলে তো অভ্যস্ত না। বাট আমরা কিন্তু আবার আশা করার বেলায় আমরা আশা করি যে তারা কিন্তু আবার ওইরকমই সেই সচিন তেন্ডুলকরের মতো খেলবে আর রোহিত শর্মার মতো খেলবে। ইটস নট, হয় না। বাট আমি যেটা প্রথমেই বললাম যে এই প্লেয়ারগুলো কিন্তু করেছে, ইনকনসিস্টেন্ট। ইয়েস, আমাদের হচ্ছে সবচেয়ে বড় রোগ হচ্ছে আমরা ধারাবাহিক না, বাট আমরা করেছি। সো এইটাই, প্লেয়াররা যারা করেছে, আমাদের পক্ষে তো বলা সহজ, প্লেয়াররাই তো গিয়ে ওখানে খেলবে, বাট যে প্লেয়াররা করেছে, আমার কথা হচ্ছে যে ওয়ান্স ইউ হ্যাভ ডান ইট, নট অনলি ওয়ান্স, অভ্যাসটা গড়ে তুলতে হবে। হ্যাঁ, সেটা ওই জিনিসটাই তাদেরকে নিজেরাই মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। ইস্তাক ভাই, আমরা আরো আলোচনা করব, তবে আমরা একটা ব্রেক নিতে চাই। দর্শক আমাদের সঙ্গেই থাকবেন। ক্লেমন্ট বিয়ন্ড দ্য লাইট নিচ্ছি ছোট্ট একটা বিরতি। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ক্লেমন্ট বিয়ন্ড দ্য গ্যালারিতে। দর্শক, আমরা কথা বলছিলাম পাকিস্তান সফরের বাংলাদেশের প্রস্তুতি নিয়ে। আমি আপনাদের সাথে আছি শাফায়েত মিদুল, আর আমাদের সাথে আছেন ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক ভাই, আমরা যেটা বলছিলাম, আমাদের কি প্রত্যাশাটা একটু কম কিনা? মানে আমাদের বিসিবির কাছে যদি আমরা একটু দেখি যে
টি-20 বিশ্বকাপের পর যখন একটা পোস্টমর্টম হলো তখন কিন্তু আমরা দর্শক হিসেবে যতটা না খুশি হতে পেরেছি, বিসিবি প্রধান বলতে সবাই কিন্তু বলছিলেন যে না বাংলাদেশ ভালো করেছে, কিন্তু আমাদের চোখে তো ওই জিনিসটা ভালো লাগেনি। আপনার কাছে কি মনে হয় যে আমাদের প্রত্যাশা ক্রিকেটারদের কাছে দিন দিন কমে যাচ্ছে কিনা? প্রত্যাশাটা কম কি, আমি আবার মাঝে মধ্যে মনে হয় আমাদের এক্সপেকটেশনস অনেক বেশি। প্লেয়াররা তো বলে যায় যে আমরা ফাইনাল খেলবো, তো সেটাও আমি মনে করি যে প্লেয়াররা তো অবশ্যই যাচ্ছে তো খেলার জন্য, প্লেয়াররা তো চিন্তা করবেই অ্যাজ অ্যাজ চ্যাম্পিয়ন্স। আবার এদিক দিয়ে অফিসিয়ালসদের চিন্তা ভাবনা ইজ আ লিটল ডিফারেন্ট। অবশ্যই আমরা জাস্ট বিকজ আমরা গ্রুপ টপ 8-এ উঠেছে বলে আমরা সব কিছু অ্যাচিভ করে ফেলেছি অ্যান্ড ভেরি হ্যাপি, এটাতে কিন্তু অনেক কিছু নেগেটিভ একটা বার্তা আমরা পাই। সো এবং আমি যদি বলি যে গা বাঁচানোর একটা 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 প্রসেস, সেটা বললেও ভুল হবে না, বিকজ ইউ হ্যাভ টু বি অ্যাকাউন্টেবল। আমার মনে হয় যে জিনিসটা আমরা ভয় পাই, আমাদের সেই সৎসাহসটা নাই যে যেটা ভুল হয়েছে, খারাপ হয়েছে, কী কারণে খারাপ হয়েছে, নিজেদেরকে দোষ দেওয়া, নিজের ঘাড়ে সেই দায়িত্বটা নেওয়ার যে একটা বিষয়, সেটা আমার মনে হয় যে আমাদের মধ্যে নাই। মানে স্বভাবজনিত কারণের জন্যই আমাদের মধ্যে সেই জিনিসটা নাই। সেটা যদি হতো তাহলে ক্রিকেট আমার মনে হয় অনেক অনেক এগিয়ে যেত। আমরা এখন বর্তমানে যে অবস্থায় আছি, আমরা কত অন্যান্য দেশ কিন্তু এগিয়ে যাচ্ছে সামনে। আমরা যদি এখনই সেই ওটুকু যদি স্যাটিসফাইড থাকি, তাহলে আমরা এগোবো, মানে কী করলে আমরা এগোনো যাবে। আমাদের তো লক্ষ্যমাত্রাই আমরা এখনও নির্ধারণ করতে পারিনি যে ওয়ের উই ওয়ান্ট টু গো। There has to be some plan in place. আমরা কি খেলতে চাই, কোয়ার্টার ফাইনাল খেলতে চাই না সেমিফাইনাল খেলতে চাই না এবং ফাইনাল খেলতে চাই, সেটা করতে গেলে তো একটা প্রসেসের মাধ্যমে আমাদেরকে যেতে হবে। আমাদের একটা দীর্ঘমেয়াদী একটা চিন্তাভাবনা, একটা পরিকল্পনা, সেটা কিভাবে বাস্তবায়ন করা যায় এবং সেই লক্ষ্যে স্ট্রিক্ট যে ডিসিশন, সেই ডিসিশন নেওয়ার মনে হয় লোকের খুব অভাব মনে হয় যে আমাদের ক্রিকেট বোর্ডে। কারণ আপনি যদি বারবার দেখেন, এবার বিশ্বকাপের পর একটা প্রশ্ন বারবারই উঠছে যে সাকিব, মাহমুদুল্লাহ বা তামিমদের নিয়ে একটা ডিসিশন আসা উচিত যে আমরা সামনে কি করবো, তাদের যে পারফরমেন্স, সেইটাই কিন্তু আমরা ডিসিশন নিতে পারছি না। আমরা বারবার বলছি যে একটা ডিসিশন আসতে হবে, কিন্তু ডিসিশনটা নেবে কে? এটা আমার মনে হয় প্লেয়ারদের সাথে বসে বিসিবি কর্মকর্তাদের, অ্যান্ড প্লেয়ার্স উইল অলসো হ্যাভ টু। আমরা রোহিত শর্মা, বিরাট কোহলি আর জাদেজার কথা কিন্তু অনেকে বলছে কেউ জানতো না এই সিদ্ধান্তটা হুট করে, এবং এটা তাদের নিজস্ব একটা সিদ্ধান্ত। তারা তো বোর্ডের সাথে বসে নাই, তারা হয়তো বা কোথা না কোথা থেকে একটা ইঙ্গিত পাচ্ছিল, আভাস পাচ্ছিল গৌতম গম্ভীরের আন্ডারে, হয়তো বা গৌতম গম্ভীর চাচ্ছে না তাদেরকে, নতুন করে চিন্তাভাবনা করছে, বাট তাদেরকে খোলাসা করে বলা হয়নি। তাদের মধ্যে সে আত্মসম্মান বোধটা ছিল, তাদের মধ্যে সেই বুদ্ধিমত্তা ছিল যে না, আই থিঙ্ক উই আর অ্যাট দি এন্ড অফ আওয়ার ক্যারিয়ার, আই থিঙ্ক বেস্ট থিং ফর আস টু উড বি টু bow down gracefully and আমরা ইয়াংস্টার্সদেরকে যেন সুযোগ দিই। তো এই ধরনের খেয়াল আমাদের সিনিয়র্সদের মধ্যে কতখানি আছে, আই হ্যাভ মাই ডাউটস। আমার মনে হয় যে হয়তোবা দে স্টিল থিঙ্ক দে আর ফিট, মেবি দে আর, বাট আমার মনে হয় একটা পর্যায়ে আসা উচিত, কিংবা বোর্ডের সাথে কথাবার্তা বলা উচিত, যে কিংবা বোর্ড তাদেরকে অ্যাপ্রোচ করা উচিত, বিকজ শো মাস্ট গো অন। আমরা উই অল নো যে মুশফিক, তামিম, মাহমুদুল্লাহ রিয়াদ যেরকম ফাইনালি সে হি হ্যাজ গন আউট অফ অল ফর্মস অফ ক্রিকেট। তামিম ইকবালটা আমরা এখনও শিওর না। আমরা সাকিবের ক্ষেত্রেও আমরা একই কথা বলতে পারি যে there has to come a time, he is not in the best of form, সেও জানে ভালো করে, কিন্তু আবার সে খেলতে চাইবে, হি নোজ যে যতদিন সে খেলতে চাইলেই তাকে খেলাতে হবে কেন? যদি আমার মনে হয় এখানেই হচ্ছে, আমার বোর্ড যদি মনে হয় যে সে পারফর্ম করতে পারছে না, তো সে চাইলেও আমরা তার সাথে কেন ডিসিশন, আমরা সরাসরি বলে দিলেই হয় যে না, তুমি আমাদের পরিকল্পনায় নেই। এই যে সরাসরি বলার ব্যাপারটা আমার মনে হয় না কেউ সেখানে আছে যে সরাসরি বলে যে না ঠিক আছে সাকিব, আই থিঙ্ক অনেক দিন হয়েছে, আমার মনে হয় যে তার পারফরমেন্সও তা হচ্ছে না। সুতরাং সব কিছু ডিপেন্ড করবে অন দ্য বেসিস অফ পারফরমেন্স। যদি পারফরমেন্স ঠিক থাকে, বয়স ইজ নট আ ফ্যাক্টর, হ্যাঁ, এজ ডাজ নট ম্যাটার। কিন্তু এখন তো মনে হচ্ছে যে সেটাও নাই। সেই মাহমুদুল্লাহ রিয়াদকে আমরা কি দেখেছি, মাহমুদুল্লাহ রিয়াদ
অ্যাবসলিউটলি সাইলেন্টলি পারফর্ম করে গেছে। সে কোনো রকমের বোঝাই যাচ্ছিল যে তার এগেনস্টে একটা মানে তাকে অপছন্দ করে এরকম উইদিন দ্য ক্রিকেট ম্যানেজমেন্ট ছিল। তো সে কিন্তু কোনো প্রতিবাদ করেনি, সে তার মতো খেলে গেছে। এবং তার ব্যাপারেও উই নো দ্যাট হি ডাজন্ট মেক মাচ অফ সাউন্ড, যেটা সাকিবের ক্ষেত্রে যেটা আমরা দেখি। ইশতিয়াক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের একটা ডিসিশনে চলে আসা উচিত আমার মনে হয়। আমিও মনে করি। দর্শক, আপনাদের সবাইকে শেষ করছি আজকের ক্লেমন্ট বিয়ন্ড দ্য গ্যালারি। আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠান অবশ্যই দেখবেন।